নমস্কার বন্ধুরা, আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আমাদের ঘর যদি সুন্দর থাকে তাহলে সেই তার যে প্রতিফলন আমাদের জীবনেও পড়ে। আর ঘরে যদি অশান্তি হয় তাহলে আমরা কিন্তু কোথাও গিয়েই শান্তি পাই না। কোনো কারণে যদি ঘরের মানুষদের সাথে, ঘরের মা বাবার সাথে, স্ত্রীর সাথে, বাচ্চাদের সাথে যদি আমাদের একটু মনোমালিন্য হয়ে যায়, আমরা সারাদিন অফিসে যাই, বাইরে যাই বা কোথাও খুব সুন্দর জায়গায় ঘুরতেও যদি যাই, তখনও কিন্তু সেই মনের মধ্যে সেই খটকাটা থেকেই যায় যে আরে আজকে ঘর থেকে ঝগড়া করে বেরোলাম, আরে আজকে এত কিছু উল্টোপাল্টা বলে বেরোলাম। তাহলে আমি তখনই ভালো থাকতে পারবো যখন আমার পরিবার ভালো থাকবে। আমি তখনই ভালোভাবে আগে বাড়তে পারবো যখন আমি সকলকে ভালো রাখবো, তাই নয় কি? একদম তাই। সংসারে যখন আমরা চলি তখন একটু আধটু তো সমস্যা হয়েই যায়। সংসার কি শুধু লেনদেনের জায়গা, নাকি সিম্পল স্নেহের জায়গা, নিঃস্বার্থ ভাবনার জায়গা? আজকে আমরা আপনাদেরকে সেটাই দেখাবো, সেটাই আলোচনা করব। কিন্তু তার আগে প্রয়োজন যে আমাদের স্টুডিওতে যে বিশিষ্ট অতিথিরা এসছে তাদের সাথে আলাপটা সেরে নিই। নমস্কার। নমস্কার, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই দাদা আপনার কাছে আসবো। আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, আর পেশাগতভাবে আপনি কি করেন? আমার নাম দেবাশিস কুন্ডু। আচ্ছা, আমি ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার শহর থেকে এসেছি। আলিপুরদুয়ারই আমাদের সেন্টার। আমি পেশাগতভাবে সরকারি কন্ট্রাক্টরি কাজ করি। দিদির কাছে আসবো। দিদি, আপনি কতদিন এখানে আছেন? আগে আপনার একটু ছোট্ট পরিচয়টা আমাদের দেন। আমার নাম মিতালি কুন্ডু। আচ্ছা, আমি 10 বছর ধরে বাবার জ্ঞানে আছি। আচ্ছা, তো এতটা লং জার্নি, 10টা বছর এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, কি কি শিখলেন যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন? বাবা অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে সবচেয়ে যেটা বাবা শিখিয়েছে দিদির মাধ্যমে, যে কিভাবে সংসারে থেকে সংসারে করে আগে বেড়ে সংসারটাকে গুছিয়ে করতে হয়। দাদা জিজ্ঞাসা করবো, আপনি বললেন আপনার কন্ট্রাক্টরি একটা লেনদেনের ব্যাপার, তো আপনি কি নিয়ে বেসিক্যালি আপনি বিজনেসটা করেন? আমি এমনি সরকারি কন্ট্রাক্টরি কাজ করি, কনস্ট্রাকশনের কাজ। ঠিক আছে, ব্লক লেভেলে, জেলা লেভেলে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে আমি কাজ করে থাকি। ওইটাই আমার পেশা। আচ্ছা, কি করে জ্ঞানে আপনার আগমন? তো জ্ঞানে আগমন 2015-16-তে জ্ঞানে এসেছি। তো আসার কাহিনীটা, গল্পটা একটু অবশ্যই অন্যরকম, একটু ছোট্ট করে একটু বলতে চাই। আমি অ্যাকচুয়ালি জ্ঞানে আসার আগে আমি কোনোদিন শুনিনি ব্রহ্মাকুমারীর নাম, কোনোদিনও শুনিনি। আমার যখন 40 বছর বয়স, আমার এখন 49 বছর বয়স চলছে, 50 চলছে, তো কোনোদিনও শুনিনি। তো আমার যে যুগল আছেন, উনি মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়তো, তো ওনার চিকিৎসার উন্নতির জন্য নিয়ে গেছিলাম একটু বাইরে ভেলুরে। তো ওখানে ডাক্তার দেখানোর পরে ওনারা লাস্ট যেদিন চলে আসবো সেদিন বলছে একটু মেডিটেশন ওনার জন্য প্রয়োজন। আচ্ছা, ডাক্তাররাই সাজেস্ট করেছে? ডাক্তার লিখে দিয়েছে, প্রেসক্রিপশনও লিখেছে, মেডিটেশন প্রয়োজন। আচ্ছা, আমার লৌকিকের জ্যাঠতো বোন, এরা বাবার এই জ্ঞানে অনেক আগে থেকেই ছিল, 3-4 বছর আগে থেকেই ছিল। ওরা বারবার আমাদেরকে বলতো যে শিব বাবার কাছে আয়, শিব বাবা অনেক কিছু, সব কিছু ভালো করে দেবে, এটা করে দেবে, খুব ভালো রাখবে, সংসারে অনেক উন্নতি হবে, আয় উপার্জন হবে, সংসারে সুখ শান্তি হবে। তাই বললাম শিব বাবা তো আমি ছোট থেকে শিবেরই ভক্ত ছিলাম, শঙ্করের যেটাকে আমরা লৌকিকে ভক্তিমগে করে থাকি। তো আমি বললাম যে শিব তো জানি ওইটাই। বলছে না, এই শিব বাবা অন্য শিব বাবা, তুই এসে একটু বুঝে দেখ, আমাকে বলছে। তাই আমি বললাম ঠিক আছে। তারপরে ডাক্তার যখন প্রেসক্রাইব করলো, তো আমি ওকে বললাম যে মেডিটেশন যদি শিখতেই তোমাকে করতেই হবে, তাহলে অন্যান্য সংস্থা থেকে যাওয়ার বলতে একটু ব্রহ্মাকুমারী ট্রাই করে দেখি, বারবার করে বলছে আমার জেঠিমা। তো এখানে গিয়ে দেখি না, একবার দেখি ওখানে কি আছে। তো সেই সোর্সে ওরা আমাদেরকে নিয়ে গেছে। আমরা একটা গীতা পাঠশালায়, দিদি সেন্টারের আন্ডারে, আলিপুরদুয়ার সেন্টারের আন্ডারেই আমরা একটা গীতা পাঠশালাতে গিয়ে ওনাকে নিয়ে যাই, জেঠিমাই নিয়ে গেছিলো। তো ওখানে গিয়ে মেডিটেশনটা করবো, 4টার সময় টাইম দিয়েছিল যেই দিদি আমাদেরকে করাবে। তো সেখানে যথাসময়ে উপস্থিত হয়ে গেছি। তা ওকে বললাম তুমি চলে যাও, উপরে 3 তলাতে ওখানে সেন্টার ছিল, গীতা পাঠশালা, তুমি চলে যাও, আমি নিচে দাঁড়িয়ে আছি। ও চলে গেল। এবার আমি বাইকটা রেখেছি, আমি বললাম যে একা রোদে একা দাঁড়িয়ে থাকবো, আচ্ছা গিয়ে দেখি তো ওখানে কি মেডিটেশনটা শেখায়। একটা আগ্রহ ভিতর থেকে হঠাৎ করে এটা এসছে। আমার ওটা বাড়ির থেকে আমি সংকল্প করে আসিনি বা ভাবনা ছিল না কি আমিও যাবো উপরে। তো যখন চলে যাওয়ার পরে আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ঘুরতে ঘুরতে 3 তলার ছাদে গিয়ে ওখানে গিয়ে এক কোনায় চেয়ারে গিয়ে বসেছি। ওখানে 8-10 জনকে দিদি ওখানে 7 days কোর্স করাচ্ছে। আমি এক কোনায় দূরে গিয়ে বসেছি প্রথম দিন। তো এখানে যথারীতি যেভাবে হয় আমাদের 7 দিনের কোর্সটা, বাবার জ্ঞানে এটা আত্মা পরমাত্মার পরিচয় দেওয়া থেকে, তো ওইভাবে শুনেছি।
প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন টাইম অন টাইম এসেছি, আচ্ছা প্রতিদিন সময় মতো এসেছি, যে সময়টা আমাদেরকে বলেছিল একদিনও মিস করিনি। আচ্ছা 7 দিনের কোর্সটা 7 দিনের মাঝখানে 2 দিন টিচার আমাদেরকে বলেছেন উনি থাকবে না, 2 দিন গ্যাপ হয়েছে, 7 দিনের কোর্সটা 10 দিনে করিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পুরোটা ভালো করে বুঝিয়েছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সব কিছু বুঝিয়েছে। যখন বিনাশের চ্যাপ্টারটা এসছে, পরিবর্তনের চ্যাপ্টারটা এসছে না, তখন আমার ভেতরে লেগেছে। কারণ ছোট থেকে আমি একটু ভাবতাম যে আজকে ছোট আছি, একদম বড় হব, বাবা মা যেমন বড় হয়েছে, মানুষ বৃদ্ধ হয়, ঠাকুমা যেমন বৃদ্ধ হয়েছে, তা আমি একদিন এরকম বড় হব, বাবা হব বা বৃদ্ধ হব, বয়স হবে, তারপরে জীবনটা কি হবে, এটা আমার বারবারই ছোট থেকে একটা কৌতূহল ছিল। তো এই জীবনের পরে কি আছে, এই সৃষ্টি কি এরকমই চলবে না, কি এরকম, এটা নিজে নিজে আমি একান্তে ভাবতাম, নিজে নিজে নিজেকে বোঝাতাম, কি পাগলের মতো ভাবছি আমি এগুলো। 7 ডেজ কোর্সের মধ্য দিয়ে ওই দিদি চ্যাপ্টারটা এত সুন্দর করে বুঝিয়েছে যে তখন ছিল 80 বছর চলছিল বাবার জ্ঞানের, মানে আমি জ্ঞানে এসেছি আজকে থেকে 10 বছর। আচ্ছা তাই আমি বললাম যে যখন বুঝালো যে ব্রহ্মার 100 বছর বা এই সঙ্গম যুগে, পুরুষোত্তম সঙ্গম যুগের সময়সীমার লিমিটটা হচ্ছে 100 বছর, তার মধ্যে 80টা বছর পার হয়ে গেছে, তার মানে আর 20টা বছর আমাদের কাছে আছে, এই সৃষ্টির কাছে আছে। আমার তখন খুব ভিতরে অনুভব হচ্ছিল যে আর 20টা বছর আছে, তাই 20টা বছরের মধ্যে সৃষ্টিটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে। তখনও শ্রীকৃষ্ণটা আসেনি, সত্যযুগের ওরকম করে লাস্ট, সত্যযুগটা তো লাস্টে আছে না কোর্সে। তো তখন এটা আমি অনুভব করছিলাম, ওই দিন থেকে আমার এটার প্রতি আমার খুব আগ্রহ বাড়তে থাকে, ব্রহ্মা কুমারীদের এই জ্ঞানের সম্বন্ধে। 3-4 দিন, 1 সপ্তাহের মতো আমি মুরলি ক্লাস ওইখানেই করেছি। আচ্ছা আচ্ছা তারপরে যে দিদি আমাকে বুঝিয়েছে, বিকে ঝিমলি দিদি আমাদের সেন্টারে এখন আছেন, তো উনি, আমি যে রাস্তা দিয়ে, আমার বাড়ি যেখানে, সেখান থেকে আমাদের আলিপুরদুয়ার শহরে আসতেই বাঁহাতে ঘাগড়া বলে একটা জায়গা আছে যেখানে আমাদের মেন সেন্টারটা। আচ্ছা তো আমার আসার রাস্তার মাঝখানেই পড়ে, আর আমি যেখানে কোর্স করেছি সেটা হচ্ছে ওইখান থেকে আরো 4-5 কিলোমিটার দূরে, আলিপুরদুয়ার জংশন ওটাকে বলে। তো সেখানে যখন দিদি বলছে যে আপনি আলিপুরদুয়ার, আপনি তো বাটকাপাড়া থেকে আসেন, আমি বাটকাপাড়ায় থাকি, একটু গ্রাম এলাকায়, বাগান এলাকা, চা বাগান এলাকা, তা আপনি মেন সেন্টারেই আসেন। আমি কোথায় মেন সেন্টার, তো আমি দেখিনি, আমাকে অ্যাড্রেসটা দিল। তখন আমি অ্যাড্রেসটা শোনার পরে আমি ভাবলাম আমার আলিপুরদুয়ার শহর ঢোকার রাস্তাতেই পড়ে, আমার কাছে হবে, 4-5 কিলোমিটার আমার কাছে হবে। তো সময়সীমা বুঝে আমি সবকিছু জেনে নিয়ে ধীরে ধীরে সেন্টারে আসতে শুরু করলাম। আচ্ছা আচ্ছা, মানে খুব সুন্দর একটা অনুভবের মধ্যে থেকে আপনি ব্রহ্মা কুমারীদের যুক্ত হচ্ছেন। দিদি, যেই কথাটা দাদা বলছিলেন যে সৃষ্টি বিনাশ হবে বা পরিবর্তন হবে, এটা তো আমরা সবাই এখন বুঝতে পারছি, কিন্তু আরেকটা যে জিনিস আপনাদের মধ্যে, অনেকে বলে যে আপনাদের এখানে গেলে নাকি জাদু করে দেয়, নাকি ম্যাজিক করে দেয়, যে সবার মাথা হিপনোটাইজ হয়ে যায়, তো এটা কি আদৌ কতটা যুক্তিযুক্ত কথাটা? হিপনোটাইজ করে এটা কদাপি সম্ভব না, কেননা কারোর প্রতি কারোর যদি ইন্টারেস্ট হয়ে যায়, যে কোনো কারণে, কোনো বস্তুর মধ্যে অথবা কোনো মানুষের মধ্যে, তো আপনি তার প্রতি একটা আকর্ষণ বেড়ে যায়। আচ্ছা ঠিক সেরকমই বাবার এই জ্ঞানটা এত আকর্ষণযুক্ত, এটাকেই মানুষ হিপনোটাইজ বলে। আচ্ছা কেন? ভগবান তো ভগবানই না, কোনো সাধু সন্তর কাছে গেলে সে হিপনোটাইজ করা আলাদা কথা, কিন্তু এখানে পরমাত্মা যে সত্য জ্ঞান দিচ্ছেন, একদম সত্যের থেকে আরো গভীর সত্যের জ্ঞান দিচ্ছেন, যা মানুষের জীবন পরিবর্তন হতে বাধ্য। আপনার কাছ থেকে শুনে নিয়ে দিদির কাছে আসবো, যে দিদি আমাদেরকে বোঝালেন যে বাবার জ্ঞানে একটা অদ্ভুত জাদু আছে, কি অনুভব করেছেন এই জ্ঞানটা শুনে? জ্ঞানটা যখন আমার কোর্স হচ্ছিল, তখন আমার মানে যখনই দেখলাম যে এখানে মানে অন্য সব সংস্থা আছে কিন্তু মাতাদের সেরকম একটা প্রাধান্য দেয় না, কিন্তু এখানে দেখলাম যে মাতারাই সবকিছু। তা আমার না এই জিনিসটা খুব লাগলো, সবকিছু মানে মাতারাই করছে, সবকিছু মাতাদের, ভগবান স্বয়ং ভগবান মাতাদের এত উঁচুতে রেখেছে। আজকে সংসারে মেয়েরা বা মাতারা অনেক কিছুতে এগিয়ে গেছে, কিন্তু সেখানেরটা আর এইখানেরটার মধ্যে অনেকটা তফাৎ। যেখানে ভগবান, যেখানে স্বয়ং ভগবান এত কিছু মাতাদের দিয়ে করাচ্ছে, আর আমাদের এই সংস্থাটা টোটালটাই আলাদা, অন্য সংস্থার থেকে এখানে টোটালটাই আলাদা। এখানে মানে বাবা মাতাদের কিভাবে যে সবকিছু শিখিয়ে পড়িয়ে মানে সংসারে থেকেও মাতারা কিছু করতে পারছে, এটা মানে বিশাল একটা ব্যাপার। এটা মানে আমার খুব মনে লেগেছে। তো যে শিক্ষাটা আপনি পেলেন, মানে আমরাও আগে হতে পারি, সংসারেও কি সেটা প্রয়োগ করেছেন? আপনিও আগে হয়েছেন অনেক ডিসিশনে, বা নিজেও আগে এসে এই জ্ঞানটাকে অ্যাপ্লাই
অ্যাপ্লাই করেছেন সংসারে? হ্যাঁ, কিভাবে? সংসারে তো অ্যাপ্লাই করেছি সবকিছু। যেরকম আগে যেরকম কোনো কিছুতে একটা বোরিং লাগতো কি লাগতো, তো এখানে দেখি সবকিছুতে যখন বাবাকে স্মরণ করে করি, স্বয়ং ভগবানকে স্মরণ করে, যে কোনো কাজ যে কোনো কিছু যেন সবকিছু ইজি হয়ে যায়। মনে হয় যে আমি মহিলা হয়েও সংসারে ডিসিশন নিতে পারছি। আর সবচেয়ে বড় কথা যে আমার যে যুগল বলল যে আমার জন্যই মানে এখানে মেডিটেশনটা শেখার কথা, আমি অ্যাকচুয়ালি ভেলুরতে যখন গেলাম ওখান থেকে অনেক ওষুধ অনেক কিছু খেয়েছে, কিন্তু বাবার যখন কোর্সটা আমি করা শুরু করলাম, যেগুলো মেডিসিনে ঠিক হচ্ছিল না, সবচেয়ে বড় কথা বাবার কোর্স করতে করতে মানে সেগুলো অটোমেটিক মেডিসিন ছাড়াই যেন ঠিক হয়ে গেল। যেমন শারীরিক তেমন মানসিক ব্যাপারগুলো মানে বাবা এত সুন্দরভাবে সবকিছু মানে ইজি করে দিল যে যেগুলো মানে ডাক্তারও মানে যেটা ঠিক করতে পারছিল না, করতে পারছে একদম হচ্ছিলই না কাজ ডাক্তারের, কিন্তু বাবা কি সুন্দর করে করে দিয়েছে। সত্যি খুব ভালো অনুভব যে যেটা ডাক্তারও পারে না সেটা ডাক্তারেরও ডাক্তার, তাই হয়তো তাকে বৈদ্যনাথ বলা হয়। দিদি আরেকটা জিনিস, আপনাদের সংস্থার নাম প্রজাপিতা ব্রহ্মা কুমারী, কিন্তু এখানে দেখছি সব অনেক ভাইরাও আছেন, যুগলরাও আছেন, কিন্তু কুমারী কেন বলা হচ্ছে এখানে? কি শুধুমাত্র যেহেতু আপনারা কুমারী বলে তো আপনাদের নাম অনুসারে কি ব্রহ্মা কুমারী? অ্যাকচুয়ালি সেটা নয়, এখানে স্বয়ং ভগবান এসে আমাদের কুমারীদের আগে ওঠাচ্ছে, মানে কুমারী পবিত্র বলে তার হাতে এই পবিত্র যে সংস্থা আছে তার দ্বারা চালানো। তার জন্য আমাদের যে প্রকাশমণি দাদি বাবার ব্রহ্মা বাবার পরেই প্রকাশমণি দাদি কুমারী, সেই পবিত্র হস্তের দ্বারা বাবা ওনাকে সঁপলেন। সারা ওয়ার্ল্ডের যত আমাদের সংস্থা আছে ওনার দ্বারা সঁপেছেন। কেন? কুমারী হচ্ছে পবিত্র, এই পবিত্রতা এখানে সব থেকে বড় কথা। মানে পিউরিটির জন্যই কুমারী নামটা দেওয়া হয়েছে, মানে এখানে সবাই আসতে পারে, ভাই বোন সকলে আসতে পারে। কিন্তু এখানে আরেকটা কথা কি, এই আত্মা ভাই ভাইয়ের কথা, এই যে বাবা বলছেন এখানে সকলকার প্রবেশ সম্পূর্ণ হবে। হ্যাঁ দিদি, এখান থেকে যদি একটা প্রশ্ন নিয়ে নিই, যে আপনারা বলছেন যে আমরা কুমারীদেরকে আগে রাখি, কিন্তু মানে উনি বিবাহিত, তো বিবাহিত, আমি তো এখানে দেখছি যে বিবাহিত মহিলাদেরও একই রকম প্রাধান্য দেওয়া হচ্ছে, একই রকম, তাই না? এবং তারা যেহেতু সে পবিত্র হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সে গিয়ে সংসারে এই শিক্ষাটা নিয়ে আরো নতুন ভাবে সংসারটাকে চালনা করছে। খুব জেনে সুন্দর লাগলো। দাদা এবার আপনার কাছে আসবো। আপনি বললেন যে আপনার একটা কন্ট্রাক্টারির একটা কাজ আছে, তো যখন কন্ট্রাক্ট করি আমরা মানে কিছু লেনদেনের ব্যাপার আছে, কি মানে প্রফেশনালি যখন এই জ্ঞানটা নিলেন তখন কি চেঞ্জ কিছু এলো? আগে যেমন বাবাকে বুঝতাম না শিখতাম না, আমি ওরকম ভাবে কাজগুলো করতাম, ঠিক আছে, অন্যের উপরে ডিপেন্ড হয়ে করতাম, একে রিকোয়েস্ট করা ওকে রিকোয়েস্ট করা এই করা। এখন যে কোনো কাজে, সরকারি কাজের জন্য বা যে কোনো যখন টেন্ডার হয় তখন সবার আগে আমি বাবাকে বলে যাই, অটোমেটিক্যালি বাবা যেটা আমার জন্য ভালো হবে, আমার জন্য প্রফিটেবল হবে, আমার পক্ষে যাবে যে জিনিসগুলো, সেগুলো বাবা অটোমেটিক্যালি আমার কাছে সিলেক্ট করে আলাদা করে রেখে দেয়। এটার জন্য আমাকে কাউকে এখন রিকোয়েস্ট করতে হচ্ছে না বা কাউকে আমাকে তেল মাখতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। দাদা একটা জিনিস যেটা অনৈতিক, যেটা হয়তো করা উচিত না বা নিয়ম বিরুদ্ধ, সেই কাজগুলো আমাদের করতে হয়, এটা আমি স্বীকার করতে পারি, কিন্তু সেই জিনিসটা নিজের মনেও বাধে যে না এই কাজটা আমি ভুল করছি, কিন্তু কিছু করার নেই। সবার সাথে চলতে গেলে বা সবাইকে নিয়ে চলতে গেলে আমাদেরকে ভুলটাও ঠিকভাবে করতে হবে। সেরকম কিছু অনুভব কি আপনার আছে? ভালো আপনি প্রশ্ন করেছেন, এটা আমি বলতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি যখন বাবার কাছে এসেছি তারপর থেকে আমি এটার সঙ্গে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো কম্প্রোমাইজ আমি করিনি। তার জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে, আমার কলিগ লেভেলে বলুন বা ফ্রেন্ড সার্কেলে বলুন বা ফ্যামিলিতে বলুন বা যে কোনো ফিল্ডে, অফিসের লেভেলে বলুন, আমাকে অনেক সাফার করতে হয়েছে, কিন্তু আমি কখনোই অনৈতিক কোনো কর্ম নিজে আমি ওই জায়গায় অ্যাডজাস্ট করিনি। আর তার কারণে আজকের রেজাল্টটা হচ্ছে বাবা আমাকে এই জায়গা দিয়েছে কি, ওরা আজকে আমি যা কিছু বলছি ওরা আমাকে ভালো মানুষ হিসাবে আমার জন্য আগে একটা আলাদা করে চেয়ার রেখে দেয়, যে এসছে আমার সান্নিধ্য বা আমার উপস্থিতি ওদেরকে অনেক অ্যালার্ট করে দেয়। এসছে মানে এর সামনে এখন কিছু নেশা করা যাবে না, ঠিক আছে, এসছে মানে আলাদা রকমের একজন লোক, এরকম কমেন্টসগুলো এখন ওরা আসছে। বা যেই জায়গায় আমি যাচ্ছি, যেমন ধরুন আমাদের সব থেকে বড় জিনিস হয়ে যায় আমাদের খান পান, বাইরে গেলে কোনো মিটিং আছে, কন্ট্রাক্টরিদের কোনো মিটিং আছে, সেখানে ধরুন কিছু খাওয়া দাওয়া আছে বা কিছু চা বিস্কুট বা কোনো কিছু হোক, যেখানে আমরা বাইরে যাচ্ছি 10 জনের সঙ্গে মিষ্টি, সব থেকে বড় সমস্যা ওই জায়গায় হয়ে যায় যখন একটা চা অফার করে বা কিছু একটা অফার করে, এবং না করাটা মুশকিল
হয়ে যায়। কিন্তু না করাটা প্রথম আমি না করতে করতে ওরা খারাপ পেত, কিন্তু এখন ওরাই বলে যে না এ খাবে না, তো ওরা বাকিরা সবকিছু করে যতটুকু আমার উপস্থিতি থাকা পর্যন্ত যতটুকু করা সম্ভব ততটুকু করবে, এক্সট্রিম কিছু করবে না। আমি চলে আসার পরে বাদবাকি করবে। মানে আপনার উপস্থিতিতে সব ন্যায় নীতি মেনেই হয়। ন্যায় নীতি মেনে খুব ভালো, আপনি মর্যাদার মধ্যে থাকেন। মর্যাদার মধ্যে থাকে। আমি এটার সঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম কম্প্রোমাইজ আমি করিনি, ওদের কাছে আমি মতামত করিনি। তাহলে আমাদের সংসারেও তো দিদি মেয়েরা যখন অনেক ধ্যান ধারণার মধ্যে চলে আসে তখন বিভিন্ন প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হতে হয়। আপনি কি করে ফেস করেছিলেন এগুলো, বা আপনি দাদাকে কি করে সাপোর্ট করেন যে এত সুন্দর একটা লাইফস্টাইল দুজনেই লিড করছেন? আপনার সহযোগিতাটা কতটুকু? হ্যাঁ, সহযোগিতা অ্যাকচুয়ালি তো আমি কিছু করি না, যা করে তো বাবাই করায়। আমি যখন অসুস্থ ছিলাম তখন অসুস্থ থাকতে থাকতে আমাদের রিলেশনশিপটাও না কিছুটা মানে খুব খারাপ পজিশনে চলে গেছিলো। যখন এখানে আমরা আসলাম, বাবার কোর্স করলাম, সব কিছু করলাম, তখন আস্তে আস্তে আমাদের রিলেশনশিপটাও না অনেক ভালো হয়ে গেছে। যেটা মানে যেটা অন্য বাইরের ক্ষেত্রে বলে যে ব্রহ্মাকুমারীতে গেলে সংসার হয় না, কিছু হয় না, এটা যেটা বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে। তো এখানে কিন্তু টোটালটাই মানে অন্যরকম। এইখানে অ্যাকচুয়ালি সংসারটাকে আরো আমরা ভালোভাবে চলতে পারি, স্বয়ং ভগবান সেখানে শিক্ষা দিয়ে আমাদের সেটা চালাচ্ছে। প্রচুর মানুষজন কিন্তু আপনাদেরকে আজকে দেখছে, সারা ভারতবর্ষব্যাপী প্রচুর মানুষ শুনছে আপনাদের যে এই কথাটা ব্রহ্মাকুমারীতে আসলে পরিবার ভেঙে যায় বা ভাই বোন বানিয়ে দেয়, একটা ভ্রান্ত ধারণা কিন্তু ইনফ্যাক্ট আমাদের মধ্যেও ছিল যে এখানে গেলে বোধহয় বিয়ে করতে পারবে না বা ভাই বোন বানিয়ে দেয়। তো এই সকল ব্যাপারগুলো আপনি খুব ভালো একটা জিনিস ক্ল্যারিফাই করলেন যে এখানে মানে পরিবার ভাঙা না, আরো সুন্দর করে গড়া। একটু টোকাটুকি হতে পারে কিন্তু কিছুক্ষণ পরে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আরো সুন্দরভাবে বাবা মানে চলাতে শেখায়। যে এখন খুব ভালো লাগছে এই ব্রহ্মাকুমারী জীবনটা উপভোগ করে, এত ভালো লাগছে, মানে এত সুন্দর, আমাদের বলতে পারবো না, আমি ভাষায় আপনাদেরকে এটা বোঝাতে পারবো না কি আমার এই ব্রহ্মাকুমারী জীবনটা আমার কাছে কতটা প্রিয় হয়ে গেছে। আপনাদের দুজনকে দেখেও আমরা উপলব্ধি করতে পারছি। আর উপভোগ করার কথাটা বললেন, উপভোগ মানে এই নয় যে ভালো খাবার দাবার খাওয়া, খুব ভালো গাড়ি চড়া, খুব ভালো ড্রেস পরা। তো আপনার এটা তো হয়তো অন্য মানুষের দৃষ্টিভঙ্গিতে এটা হতে পারে, আপনাদের দৃষ্টিভঙ্গিতে উপভোগ মানে আমি যেটা বোঝাতে চাইছি যে আমাদেরকে বাবা যা কিছু দিয়েছে, যতটুকু দিয়েছে, সেটা আমি খুশির সাথে আমি অ্যাকসেপ্ট করতে পারছি। খুব সুন্দর। ঠিক আছে, আজকের দুনিয়াতে মানুষের কাছে হয়তো অঢেল পয়সা, অঢেল সম্পত্তি, গাড়ি বাড়ি, আয়েশ আরামের কোনো অভাব নেই, কিন্তু তারপরেও তারা কি খুশি আছে? খুশি তো নেই। কিন্তু আমরা বাবা আমাদেরকে এতটা ভরেছে, জ্ঞান গুণ শক্তি পবিত্রতা খুশিতে এতটা ভরেছে, সন্তুষ্টতা, এত অন্যের দেখে জেলাসি এখন আর হয় না, আগে হতো না। অন্যের কেউ কিছু ভালো করলে, কারো ভালো বাড়ি হলো কি কারো ভালো চাকরি হলো বা কারো সন্তান ভালো রেজাল্ট করেছে, এটা শুনে খুব ভিতর থেকে যেন সুভাবনা অটোমেটিক্যালি বের হয় এবং খুশি হয়, অন্যের ভালো দেখেও খুশি হয়। খুব ভালো, খুব আগে যেটা হতো না। এগুলো বাবা আমাদের মধ্যে এতটা মানে দিয়েছে যে বাবাকে সারাদিনে 1000 বার থ্যাংক ইউ বলি, তারপরেও যেন মনে হয় যে তাকেও কিছু কম বলা হচ্ছে। খুব ভালো। মানে এখান থেকে নিয়ে নেব দিদি আপনার কাছে। উনি স্টার্টিং এ আমাদের একটা কথা বললেন যে বিনাশ এরকম একটা, তো শুনেছি যে বিনাশকালে নাকি বিপরীত বুদ্ধি। তো মানুষের তো এখন সবকিছুই বিপরীত, তাই না? ওনারা বলছেন জ্ঞানে এসে ওনারা উল্টোতে কথা ভাবছেন। আজকাল মানুষের ভালো দেখলে আমাদের হিংসা হয়, ওর কেন হলো, আমার তো হলো না। এটা প্র্যাকটিক্যাল, মানে বলে না যে কেউ যদি একটা টিভি কেনে আমাকে একটা ভিসিআর কিনতে হবে, তাই না? কিংবা বলে যে নিজের গাড়ি ছোট তখনই মনে হয় যখন বন্ধুর গাড়ি আরেকটা নতুন গাড়ি আসে। এখানে এসে আমাদের দৃষ্টিভঙ্গি এভাবে কি করে চটজলদি পাল্টে যেতে পারে? অন্তরের তৃপ্তি যখন থাকে, সন্তুষ্ট যখন থাকে, একটা কথাই বলে যে যেমনই থাকি নুন ভাত খাই শান্তিতে থাকে। যারা সন্তুষ্টতা এই জিনিসটা গ্রহণ করেছে ভিতরে তৃপ্তি, তারা যেমনই থাকুক তাতে খুব সন্তুষ্ট থাকে। তো জ্ঞান মার্গও আমাদের তাই, যে জ্ঞানটা এরকম একটা প্রাপ্তি, ভিতরে এরকম ভরপুর হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তৃপ্ত হয়ে যায়, তখন তার বাইরে যে আউটসাইডের যা কিছু প্রাপ্তি আকর্ষণ এগুলো তো অটোমেটিক থাকে না, এটা আসল কথা। খুব সুন্দর দিদি, এত সুন্দর সন্তুষ্টতার কথা বলছেন দিদি, যেটা আপনাদের দুজনকে দেখে আমরাও উপলব্ধি করতে পারছি। আপনি আমাদের দর্শকদের জন্য বা আপনার মতন যারা আজকে পরিবারে থেকে যারা আপনাদের মতন হতে চায় তাদের জন্য আপনি কি বলতে চান? ব্রহ্মাকুমারী জ্ঞানটা নিক, আর যারা মানে ভুল ধারণায় আছে যে এখানে এসে যে সংসার ভাঙে বা কোনো কিছু খারাপ হয়, সেরকম কিছুই হয় না। এখানে আসলে বরঞ্চ
জীবনে উন্নতি হয়, স্বয়ং ভগবান উন্নতিই করবে, কারণ ভগবানকে আমরা ডেকেছি তো ভালোর জন্যই ডেকেছি না, তাহলে ভগবান তো কোনোদিন খারাপ করবে না, খারাপের জন্য তো আমরা ভগবানকে দেখিনি। সবাই বাবার জ্ঞানটা যদি একবার নেয়, একবার বুঝে যায়, তাহলে মনে হয় লাইফে কোনো সময় তার কোনো মানে দুঃখ কষ্ট অশান্তি কোনো কিছুই থাকবে না। আপনি ভগবানকে পেয়েছেন এটা আপনি বলছেন, কিন্তু মানে যারা প্র্যাকটিক্যালি আমরা মেয়েরা সংসারে থাকি একটা খুব হীনমন্যতায় আমরা ভুগি, ঘর কন্যা করা যারা মেয়েরা, যে আমাদের তো কিছু নেই, কিন্তু তাদের জন্য আপনি কি বলবেন? তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন যে না, সন্তুষ্টতা মনে আনা যায়? আচ্ছা, আনা যায়, ভগবানকে পেয়ে গেলে আর আর কি পাওয়ার আছে এখানে। দাদার কাছ থেকে একটা ছোট্ট মেসেজ নিয়ে নেবো, যে আপনার মতন যারা, তাদেরকে কি বলতে চান আপনি? আমি একটাই বলতে চাই যে আজকাল এই তমপ্রধান দুনিয়া, যেখানে সারা সংসার নেশায় ডুবে গেছে, সংসার যেখানে নরকের দিকে যাচ্ছে, নরকের দিকে যাচ্ছে মানে নরকে পৌঁছে গেছে, তো সেই জায়গা থেকে নিজেকে যদি একটু বাঁচাতে হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে হয়, তো রাজযোগ মেডিটেশনকে নিজের জীবনে আনাটা অত্যাবশ্যক। আর রাজযোগ মেডিটেশন শুধুমাত্র প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানেই অরিজিনালি রাজযোগ মেডিটেশনটার প্রাপ্তি হতে পারে। রাজযোগ মেডিটেশন মানে জীবনে সুখ শান্তি আনন্দ প্রেম খুশি ভালো থাকা, এর উপরে তো আর কিছু হতে পারে না। যে ভালো থাকবে, নিজেকে ভালো রাখবে, সে অন্যকেও ভালো রাখতে পারবে। অবশ্যই তাই। এটাই আমি সবার জন্য আমি বলতে চাই যে রাজযোগ মেডিটেশনটা এসে এখানে শিখুক, আর জীবনকে কিভাবে ভালো বানানো যায় সেটা অনুভব নিজেও করুক এবং অন্যকেও করাক। এত সুন্দরভাবে আপনারা বললেন, সত্যি আমরা অত্যন্ত আপ্লুত দিদির অনুভব শুনে, আর আপনাদের প্রত্যেকের জীবনের অনুভব শুনে। আশা করব পরবর্তী দিনে আবার দেখা হবে, আরও আপনাদের অনুভব শুনবো। আজকে সময় এখানেই আমাদের বাদ মানছে, এখানেই শেষ করতে হবে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। তাহলে দর্শকদেরকে বলি, আজকে যখন সমাজটা নিচের দিকে যাচ্ছে, আমরাও কি ডুবে যাব না আমরাও কি উঠব? প্রত্যেকটা সংসারের মতো কি আমাদের ঘরেও ঝগড়া অশান্তি ঈর্ষা কাজ করবে, নাকি না আমরাও আজকে কিছু শিখবো, কিছু জানবো, কিছু নতুন করে করব, যে না পুরনোটা পুরনোই থাক, আজকে নতুন আলোর দিশা নতুন কিরণে চলুন না একটু যাই, একটু পরিবর্তন করেই দেখি না আজকে কি সত্যি সে পরিবর্তনটা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ পরিবর্তন করতে গেলে সকলের দরকার হয় না, পরিবর্তন একজনই শুরু করতে পারে। একজন যদি সেই পরিবর্তন শুরু করে, তার যে ভাইব্রেশন, তার যে প্রতিফলন ধীরে ধীরে কিন্তু সেই আমার পরিবারে, আমার সমাজে, আমার পাড়ায় ছড়াতে থাকবে। আর যদি হতেই হয়, সেই আলুর মতন হতে হবে। আলু ছাড়া কিন্তু কোনো তরকারির স্বাদ পাওয়া যায় না, তাই নয় কি? তো তাই একটু জীবনে আমরা সুন্দরভাবে দৃষ্টিকে নয়, দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার চেষ্টা করি। আশা করব প্রত্যেকের জীবনে সেই সুন্দর পরিবর্তন আসুক, প্রত্যেকের জীবনে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক। এই শুভ ভাবনা নিয়ে আজকের মতন আমরা দুজন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।